নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে সোমবারের সকাল। উঠেছি অনেক সকালে, কিন্তু ভিডিওটা চালু করছি এখন। কালকে রাত্রিরে 1টার সময় শুয়েছি, রাত্রিরে 3টের সময় উঠেছি। উঠে এ বাড়িতে যা যা মালপত্র ছিল, কাঁচা বাজার থেকে, গ্যাস থেকে, ওভেন থেকে, থালা বাসন যা ছিল সব ওই বাড়িতে গিয়ে দিয়ে এসেছি। আমার সাথে ওই ভাইগুনাও ছিল। এবং কালকে সারা রাতটা ধরো বৃষ্টি হয়েছে, একটা চিন্তায় ছিলাম যে বৃষ্টি যদি দিনের বেলাও হয় তাহলে তো যে কটা লোক নিমন্ত্রণ করেছি আসতে পারবে না বৃষ্টিতে ভিজে ভিজে। সকালবেলা বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, তা এইবেলা দেখছি কিনা সূর্যদেবও উঠেছে। যাক, আমি আশা করছি যাতে এবেলা কোনো বৃষ্টি না হয়। নুন ভাত যেটুকু যা জোগাড় করেছি মানুষের পাতে যাতে দিতে পারি খুব ভালোভাবে। তোমাদের দিদিভাই একথা বলছে, বাড়ির সবারই কিন্তু একই মত যে বৃষ্টি হলে তো সব অসুবিধা হয়ে যাবে। তো দেখো, আজকের দিনটা পার হয়ে গেলে একে একে সব নিজের বাড়িতে পৌঁছাবে, সবাই বাড়ি চলে যাবে, এই বাড়িটাও পুরো ফাঁকা হয়ে যাবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথা কোনো না বললেই নাই। বিষয়টা হচ্ছে এখন আমি রান্নার যেখানে হচ্ছে ওখানটা করে যাব, ওখানে গিয়ে একটু বসে থাকবো। আর গতকালকে রাতে তো রাজু বলেছি, মামা আমি কিন্তু একটু বেলায় উঠবো, তুমি সকালের দিকটা সামলে নেবা, তারপরে যা হবে আমি থাকবো। তখন তো আমার ছুটি থাকবে, বাড়িতেই বসে থাকবো, লোকজন আসবে, দেখাশোনা করব। আর গিন্নি দেখলাম কিনা ওখানে সবার সাথে গল্প করছে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, আমাদের যে বাড়িতে যে লোকজনগুলো আছে আমাদের নিজেদের, তারা কিন্তু গিন্নিকে পাশে বসিয়ে গল্প করছে যাতে কষ্টটা যাতে কমায়। কিন্তু কষ্ট কমানোর চেষ্টা করলে কি হবে, অন্তরে যে আঘাতটা লেগে গেছে সেই আঘাতটা কিন্তু কেউ কমাতে পারবে না। এটা আমি কেন, আরও কেউ থাকলে সেও পারবে না। বাবা মাকে কিন্তু কেউ ভুলতে পারে না। আজকে না হলেও 2-4 দিন পরেও আস্তে আস্তে মনে ঠিক পড়বেই। রান্নাবান্না এদিকে প্রায় কমপ্লিটের দিকে, অনেকটাই হয়ে গেছে। ডাল, শুক্তো, আরও নানান রকম তরকারি। এখন মনে হয় মাছ, ভাত, পাঁপড় ভাজা এগুলো হবে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা শ্যুট কিন্তু মায়ের সাইজে নি, তোমরা হয়তো দেখলেও দেখতে পারো। যারা যারা দেখেছো, যারা যারা দেখোনি, অন্তত একটা কমেন্ট করে জানিয়ে দিও তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা। যাই হোক, আমি আজকে এই জায়গাতে আবার চলে এসেছি একটা আম সকা নিতে। এই যে আম গাছের নিচেতেই আমি দাঁড়িয়ে আছি, নিচেতে আম গাছ, ছোটো ছোটো আম গাছ। একটা আম সকা ভাঙবো, নিয়ে বাড়ি চলে যাবো। না না, বাড়ি যাবো না, তোমাদের দিদিভাই বলে দিয়েছে একটা আম সকা লাগবে, একটা মালসা লাগবে, একটা পান, একটা সুপারি, এই করা লাগবে। যে আজকে ওই মালসা ভাঙার কাজটা করবে সে ডাকি বলে গেছে এসব জিনিসপত্রগুলো রেডি রেখো। আচ্ছা, আমরাও জানি এসব জিনিস লাগে। তারপরে উনি বলেছে কিনা যে 10টা থেকে 10:30টার মধ্যে আমি এসে কাজটা সম্পূর্ণ করব, তোমরা পুরোপুরিভাবে রেডি থেকো। সবই ঠিক আছে। আজ ওয়েদার কিন্তু মোটেই ভালো নয়। ওয়েদারটা দেখো, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় একটুখানি মানে পরিষ্কার হচ্ছে, এরম লেগে আছে। আজকেও আমাদের বেশ কিছু নিয়ম আছে। তো আমাদের মধ্যে এটাকে নগর ভিক্ষা, ধম্বল দেয়া এইগুলো বলে। তো বাবা তো আমায় ছুটি দিয়েই দিল সমস্ত রকম তার দায়িত্ব থেকে। আর এই যে আজকের এই বেলাটা যাওয়ার পর সন্ধেবেলায় বাবার উদ্দেশ্যে ভাত দিয়ে আসলে পুরোপুরি দায়িত্ব শেষ। আগের দিন ব্লগে দেখছিলাম আমার কর্তা বলছিল আমার শ্বশুরমশাই যদি কিছু পুণ্য করে থাকে তাহলে তার কাজে খাওয়া দাওয়ার সময় বৃষ্টি হবে না। তো আমার ওই কথাটা এখন মনে হচ্ছে সত্যি, তাহলে ওর কথা অনুযায়ী আমার বাবা পুণ্যই করেছে। না হলে দেখো, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, পরেও হচ্ছিল বেলা 12টা পর্যন্ত, আর আমরা সবাই খুব টেনশন করছিলাম। কিন্তু খাওয়ার যেই টাইম হয়েছে তখন থেকে আর বৃষ্টি হয়নি একটুও। আমি তো তেমনটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিষয়টা হচ্ছে কি, যখন 12টার মতন বাজে তখন কিন্তু খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি এখনও হচ্ছে। তা আমি ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, এরকম ধরনের যদি বৃষ্টি ওয়েদার থাকে তাহলে হয়তো আমার যে কারো নিমন্ত্রণ লোক আছে কেউ হয়তো পৌঁছাতে পারবে না। সেই তুলনায় দেখলাম কিনা 12:30 নাগাদ বৃষ্টিটা পুরো থেমে গেল, আকাশটা পরিষ্কার হয়ে গেল। তা 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত, মোটামুটি এখন যে 5টা মতন বাজে, বিকাল 5টা পর্যন্ত ওয়েদারটা খুব ভালোই ছিল। আবার দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তা আমার লোকজন প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া, আর যে কটা আছে টুকটুক করে আসবে, একে একে যাবে, খাবে দাবে, একটু প্যান্ডেলে দাঁড়াবে, তাহলেই কোনো অসুবিধা হবে না। আর আমার এখানে কাজ মোটামুটি কমপ্লিটের দিকে হয়ে গেছে, এখন গোটা 50 লোক খাচ্ছে। আর ব্যালেন্স যে করে থাকবে সে করে আমি বাড়িতে বসে বসে, আমার তো জায়গা করা আছে, বাড়িতে বসে বসে খাইয়ে দেবো।
আমরা নিজেরাই দেবো, ক্যাটারিং যে ছেলেপিলেরা আছে বলে সাধনদা লোক তো প্রায় শেষের দিকে, গোটা 50 হয়তো বলছে বাকি আছে, ওটা তোমরা বাড়িতেই খাইয়ে দিও। তোমাদের দিদি ভাই প্রচণ্ড ব্যস্ত, সবাই আত্মীয় স্বজনরা আসছে, পাড়াপড়শিরা আসছে সবাই। আমিও তাই ভিজে ভিজে দুবার গেলাম মিষ্টির দোকানে মিষ্টি আনতে, আবার এদিকে টুকটাক কাজ করে কিছুক্ষণ আগে স্নান করলাম। এখন আমি আর রাজু দুজনে মিলে প্যান্ডেলে বসে খেয়ে এই তোমাদের সাথে শেয়ার করছি। তা যেটুকুন যা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরেও বেশ কিছু তরকারি মিষ্টি সব বেঁচে ছিল, যাক একটা টেনশন ছিল হবে কি না, সব কিছুতে হয়ে গেল। আর এদিকে দুর্গাপুর থেকে যারা এসছিল, আমার জেঠিমা বৌদিরা দাদারা, তারা সব বাড়ি চলে যাচ্ছে। আর বাড়ি যাওয়ার পরে আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধে হয়ে গেছে, বাবার উদ্দেশ্যে ভাত বাড়িয়ে এসে আমি আর মা খেতে বসেছি। নিয়মে আছে যারা এই সময়ে আমাদের পাতে ভাত দিয়ে রাখবে, আমরা 1 বছর তাদের বাড়িতে খেতে পারবো, তাছাড়া অন্য জায়গায় আর খেতে পারবো না। আর এখন রাত্রেবেলায় কি খাবার দাবার হবে সেই ব্যবস্থা হচ্ছে, তবে রাত্রেবেলায় কোনো আলাদা খাবার দাবার হবে না। এত তরকারি আছে আজকে রাত্রে খেয়েও আরও মানে সবাইকে দিয়েছে যাতে নষ্ট না হয়, তারপরেও বেশ কিছু তরকারি ফেলা গেছে। বাবা আমায় তার নিয়ম থেকে মুক্তি দিয়ে দিয়েছে, আজকের পর আর কোনো নিয়ম নেই। আজকে সন্ধেবেলায় গিয়েছিলাম ভাত বাড়াতে, অনেকের দুপুরবেলায় হয় এটা, আর আমাদের মধ্যে অন্ধকার না নামলে হয় না। আবার কি কঠিন নিয়ম দেখো, ভাতটা দিয়ে চোখের জল ফেলতে নেই। বাবার উদ্দেশ্যে এই শেষ ভাত দিলাম বাবাকে, জীবনে আর কোনো দিনও দিতে পারবো না, এটা ভেবেও আমাকে চোখের জল ফেলা যাবে না। নিয়ম কত কঠিন হয় বলো। আমি আমার শ্বশুরমশাইয়ের কথা অনেক শুনেছি, আজও শুনি। মানে সবাই আক্ষেপ করে তিনি যখন গত হয়েছিলেন তাদের ঠিকঠাক সামর্থ্য ছিল না, মানে আমাদের এই বাড়ির সামর্থ্য ছিল না তার কাজটা করে মানুষকে ঠিকঠাক খাওয়াবে। তো অল্প মানুষজন খাইয়েছিল সিলভার কাপ মাছ দিয়ে। তো আমি সেটা শুনি। আমার ভাসুর তারপরে আমার কর্তা সবাই বলে কি যে ওনারও মনে হয় আত্মায় শান্তি হলো, কারণ আমার বাবাও তো তাদের কাছে পিতৃতুল্য, তার কাজটা তারা মন ভরে হাত ভরে করতে পেরেছে, উপর থেকে তিনিও যেন খুশি হয়েছে। আর আমার ভাসুর তার তো কোনো তুলনাই হয় না। আমার বাবা হসপিটালে থাকাকালীন ওনার চোখে যে জল দেখেছি সেটা আমি এ জীবনে ভুলতে পারবো না। আমার নিজের দাদা কিংবা ভাই থাকলেও হয়তো সেইভাবে চোখের জল ফেলতো না। আমার ননদ ভাসুর বাড়ির সবাই বলে কি উনি আমাদের বাড়ি থাকলে মনে হয় কি আমাদের বাবা রয়েছে। সত্যি গো, আমি খুব ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি বলে আজকে নিজের বাবার কাজটা এইভাবে হলো। বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, যদিও বা সবাই আছে তবুও অনেকজন নেই। কারণ দুর্গাপুর জ্যাঠার বাড়ি থেকে 8 জন এসছিল, তারা তো সবাই একসাথে চলে গেছে, সেই জন্য মানে আরও বেশি ফাঁকা লাগছে। আর মাসিরা আছে, আরও বাকি আত্মীয় স্বজন টুকটাক 2-1 জন আছে। তো মানে আগামীকাল দুপুরের পরে মাসিরা যাবে, তখন তো আমার আরও বেশি ফাঁকা লাগবে, একটুও ভালো লাগবে না। তোমরা কি বুঝতে পারছো? সায়ন কিন্তু মুখটা ঘুরিয়েই রয়েছে, ও দেখছে ক্যামেরা চলছে আমি আর কি মুখ ঘোরাবো। তো ও পরিবর্তন হয়নি একটুও। আর আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে ডাল অনেকটাই বেঁচে যায়, আর অনেক সকালে রান্না হয়েছে তো সেই জন্য না তরকারিগুলো একটু নষ্টর দিকেও হয়ে গেছে। শুধু পটল চিংড়িটা ভালো ছিল, মাছের ঝোলটাও নষ্ট হয়ে গেছে। আর আমার ননদ তো মুড়ি নিয়ে এসছে, মুড়িগুলো এখন ঢালতে হবে। মুড়ি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। এই কাজটা বেরিয়ে গেলেই আমার ননদ শরীর খারাপে পড়বে, কারণ সেই শুরু থেকে ধোয়া মাজা, মানে যে যেরকম বলেছে ফরমাইশি এই করে করে না মানে শরীরটা ওর খারাপই হয়ে গেছে, জ্বরও চলে এসছে হওয়ারই কথা। একদম অক্লান্ত পরিশ্রম যাকে বলে। আর এইদিকে দেখো আমার মেসো কি করেছে, মানে মেসো এটা কিনেছে নিজের বাড়িতে নিয়ে যাবে বলে, একটা ঠাকুরের আর কি ফটো, দেখো খুব সুন্দর। আমি তো অপেক্ষায় ছিলাম যে কি আনলো, আর আনার পর বলেনি, বলছে কি দাঁড়া আমি তো খুললে দেখতেই পাবি। আর বন্ধুরা আজকে আর কিছু শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। তো চলো আজকের মতো গুড নাইট। ঠাকুরটা দেখতে দেখতেই চলো সবাই মিলে হরে কৃষ্ণ বলে ভিডিওটা শেষ করে দিই।